Yes. Today is Zain's first class. So I already went over the introduction class yesterday with Mahir. So we're gonna recap on that, and it's all new for you. So do you have any previous experience, Zain, of IELTS test? No, sorry, I have no idea. Okay. So what is your plan? When do you want to actually give your IELTS test? Uh, Actually, I have no plan else because of I'm so weak in English. So, Okay, okay. So, are you, which country are you interested in? You're planning for study abroad, right? UK, UK, okay. So, what's your last education? I am completing my HSC. You're still completing your HSC. Yes, So, when will you appear for HSC exam? 2026. sorry. When will you appear for your HSC exam? 2026? No, 2025. Okay, okay. 2025 is already passed. I'm saying, I mean, when will your HSC exam, I mean, when will it be held? When will you appear for the exam? Sorry, মানে আপনার এক্সামটা কবে হবে? এইচএসসি এক্সামটা কবে হবে আপনার? আমি HSC এক্সাম দিয়ে দিছি অলরেডি কমপ্লিট করছি। Okay, okay. So জি। 2025. Okay. Okay, perfect. So are you currently involved in any job or anything? No, I am actually আমি এই অ্যাডমিশনের জন্য ট্রাই করছি। আমি এক্সামও দিছি ডিউর জন্য, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, যেখানে আমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ওয়েটিং আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই আর কি। Okay, then I guess you can, if that happens, that's all right, all okay. And if you're planning study abroad in UK, I think you should target September intake, since you're saying you're very weak in English. So I think you should spend more time, studying in English. আপনার কি মানে পরীক্ষা টরীক্ষা দেওয়া শেষ নাকি আরো পরীক্ষা আছে? না, আপাতত পরীক্ষা দেওয়া শেষ এন্ড শুধু আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেওয়ার দিব আর কি। So are you preparing for that? When will you give that exam? আই গেস এক্সামটা এখনো কোনো নির্দেশনা দেয় নাই। হয়তো বা রমজানের পরে হতে পারে এই ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম। Okay. Okay, so let's go over the IELTS modules. So do you know how many modules there are in IELTS? সরি। I mean, IELTS, মানে IELTS এক্সামে কয়টা মডিউল আছে আপনি জানেন? না, আই হ্যাভ নো আইডিয়া। সো আইএলস হলো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। আইএলস এর ফুল মিনিংটা জানেন? হ্যালো? জি, না আসলে আমি এটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই সো আমার। আইএলস এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো এই এক্সামটা আমরা দিয়ে থাকি মানে প্রুভ করার জন্য যে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো। সো ইউকেতে যাওয়ার জন্য 6.5টা হলো আমাদের নেসেসারি। সো জি, আইএলটিএসটার চারটা মডিউলে হয়: লিসনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। জি, বুঝতে পারছেন? জি। এটা এর আগে কখনো শুনেন নাই? আহ, আসলে শুনছি বাট কম আর কি। ওকে, সো বাই। মাহিরকে আমি কালকে এক্সপ্লেন করছি।
So why don't you tell her about the listening module? Let's see how much do you remember. Mahir, হ্যালো। আমি বলবো হ্যাঁ হ্যাঁ, লিসনিং মডিউলটা তোমাকে তো কালকে এক্সপ্লেন করছি, তুমি একটু বলো দেখি তোমার কি কি মনে আছে। স্যার লিসেনিং মডিউল গুলো হচ্ছে যে প্রথম আমাদেরকে স্যার ওরা একটা রেকর্ডিং ইয়া দিবে, ওটা আমাদেরকে প্রথমে শুনতে হবে মনোযোগ দিয়ে, তারপর যেটা ওদের ইয়া বলা আছে হুবাহু স্যার সেই আনসারটা লিখতে হবে। এতটুকুই? না স্যার আরো বলছিলেন গ্রামাটিক্যাল স্যার যে ওরা যেটাই বলবে সেটাই লিখতে হবে, কোনো স্যার গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না, ওরা যে গ্রামাটিক্যাল বলবে সেটাই লিখতে হবে। সো এটাই তো তুমি একটু আগে বললা। আচ্ছা আমি আর একটু এক্সপ্লেন করি, দেখো তোমার মনে পড়ে নাকি। সো মেইন বিষয়টা হলো যেটা বললো, রেকর্ডিং প্লে হবে, কিন্তু এমন না যে রেকর্ডিং শুনবো তারপর অ্যাট দ্য সেম টাইম আমরা কোয়েশ্চেনগুলো আনসারও করতে পারবো। সো রেকর্ডিং বাজবে, সাথে সাথে আমরা মানে আনসার করবো। সো লিসনিং মডিউল কয়টা পার্টে হয় তোমাকে তো বলছিলাম। লিসনিং মডিউল দুটো পার্টের কথা বলছিলেন। না, লিসনিং মডিউল 4টা সেকশন, মানে 4টা পার্ট আছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। সো প্রত্যেকটা সেকশনের মধ্যে আবার 30 সেকেন্ডের একটা ব্রেক পাওয়া যায়। সো ওই টাইমটাতে আমরা লাইক কোয়েশ্চেনগুলো পড়তে পারি যখন রেকর্ডিংটা স্টার্ট হয়। আগে থেকে কোয়েশ্চেনগুলো পড়লে একটা আইডিয়া থাকলে আমাদের জন্য ইজি হয় সলভ করা। সো ওই 30 সেকেন্ডসটা ওই কারণে দেওয়া হয়। প্লাস আমরা ট্রান্সফার করতে পারি আনসারগুলো। সো লিসনিংটা অ্যাকচুয়ালি ডেভেলপ করতে হলে কি করতে হবে আমি বলছিলাম তোমাকে, মানে আমাদের লিসনিং পাওয়ার বাড়াতে হবে। সো আমরা মানে আর একটা চ্যালেঞ্জিং বিষয় লিসনিং টেস্টে দেখা যায় যে অ্যাকসেন্টটা। সো ব্রিটিশ অ্যাকসেন্ট থাকে ইউজুয়ালি, আর ব্রিটিশ না থাকলে থাকে কি অস্ট্রেলিয়ান বা নর্থ আমেরিকান অ্যাকসেন্ট। হ্যাঁ, সো লিসনিং আমাদের 30 মিনিটস, আমরা 3 মিনিটসের মতো এক্সট্রা টাইম পাই কোয়েশ্চেনগুলো ট্রান্সফার করা বা চেক করা হোয়াট এভার। কিন্তু আমরা সাথে সাথেই আমরা আনসারগুলো ফিল আপ করার ট্রাই করবো, শুনতেছি লিখতেছি। আর হ্যাঁ, ওটা ঠিক বলছো যে মানে রেকর্ডিংয়েই আমরা যেটা শুনছি ওখান থেকে আমাদের আনসারটা হবে, কিন্তু প্যারাফ্রেজিং করা থাকে। মানে রেকর্ডিংয়ে যেটা বলা কোয়েশ্চেনে প্যারাফ্রেজিং করা থাকে। প্যারাফ্রেজিং কি? এনিওয়ান? প্যারাফ্রেজিং কি? তারপরে কিন্তু হচ্ছে যে কি স্যার আমরা ধরেন যেগুলো রেগুলার ওয়ার্ড ইউজ করি ওগুলা সিনোনিম ওয়ার্ড করতে হবে স্যার। না না না, ওটা তো সিনোনিম। প্যারাফ্রেজিং হলো আমি একটা কথা বললাম, ওইটা তো অনেকভাবে বলা যায় নাকি, একটা কথা অ্যাটলিস্ট 6-7 রকম ভাবে বলা যায় একই কথা। সো ওইটাই তোমার অর্থটা সেম থাকতেছে, কথাটা আর কি মানে ভিন্নভাবে বলা হতেছে। সো প্যারাফ্রেজিং করার বেসিক রুল বলতে গেলে আমরা প্র্যাকটিসের জন্য আমরা কি করতে পারি, আমরা একটা সেন্টেন্স নিতে পারি, ওটারে অন্যভাবে কিভাবে বলা যায় এটা প্র্যাকটিস করতে পারি, বাট অর্থ সিমিলার রাখা। সো আমরা দেখা যায় যে কিছু ওয়ার্ড মানে আমরা সিনোনিমস দিয়ে রিপ্লেস করতে পারি ফার্স্টে, পরে আস্তে আস্তে পুরো সেন্টেন্সটা কীভাবে ঘুরে লেখা যায়। সো এটার প্র্যাকটিসের জন্য একটা টুল আছে, গ্রামারলি একটা ওয়েবসাইট আছে। সো ওই ওয়েবসাইটে একটা টুল আছে, প্যারাফ্রেজিং টুল, ওটা দিয়ে তুমি একটু দেখতে পারো বিভিন্ন সেন্টেন্স দিয়ে প্যারাফ্রেজ করে কেমন হয়। তো লিসনিংয়ের বিষয়গুলো আবার একটু আমি বলি। 30 মিনিটস আমার রেকর্ডিং প্লে হবে, এক্সট্রা আমি 3 মিনিটস পাবো আনসার পেপার ট্রান্সফার করতে, বাট আমি পরীক্ষা চলাকালীন সময়ে ট্রান্সফার করব। আর আর কি আর হলো 4টা সেকশনে হয়। সো 4টা সেকশন, এগুলো আমরা ডিটেইলি আমরা আমাদের কোর্সে এগুলো মানে এক্সপ্লেন করব। আর আর কি থাকতেছে লিসনিংয়ের মেইন বিষয়গুলো। সো ওই যে রেকর্ডিংয়ে যেটা শুনবো কোশ্চেন ওটা প্যারাফ্রেজ করা থাকবে। সো মানে এর জন্য আমাদের প্যারাফ্রেজিং একটা নলেজ থাকতে হবে ভালো। আর আধা ঘন্টা একটা রেকর্ডিং শোনার মানে একটা মেন্টালি প্রিপারেশনের ব্যাপার আছে। সো আমরা বিভিন্ন রকম আমি তোমাদেরকে লিঙ্কস দিব, ভিডিওস দিব, ওগুলো দেখার মাধ্যমে আমরা আর কি লং ফর্ম কন্টেন্ট বেসিক্যালি কনজিউম করবো, যেন আমরা ফোকাস থাকতে পারি 30 মিনিটস এক্সামে। জাইন, আর ইউ দেয়ার? জি। হ্যাঁ, মানে একটু ইন্টারাক্ট করেন ক্লাসে, মানে কি বুঝলেন বলেন লিসনিং।
বুঝিনি কথাটা। বললাম যে আপনি একটু ক্লাসে ইন্টারেক্ট করেন, মানে লিসনিং কি বুঝলেন আর কি, কি বললাম? ও না, বুঝছি যে আহ, লি- আহ, হ্যালো। হ্যাঁ হ্যালো। হুম হুম জি, না, আহ, কি বলে এটা নাম, আমি এতটুকু শুনছি যে লিসেনিংটা কিভাবে কি করতে হয় এটা আপনি বলছেন, না বলছেন যে রেগুলার লিঙ্ক লিঙ্ক গুলো দিবেন যে এগুলোতে আমরা প্র্যাকটিস করবো বা শুনবো এই হুম। কিছু। কিন্তু এক্সামটা সম্পর্কে বলেন, এক্সাম সম্পর্কে আমি এক্সপ্লেন করলাম না, জি। এক্সামটা ও, কেমন হবে? বুঝছে যে একটা মেবি 30 মিনিটস একটা হবে, যেটা আমাদেরকে শুনতে হবে এবং কিছুক্ষণ পর পর একটা কিছু ব্রেক দিবে, ওটার মধ্যে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে বা না না লিখতে না, হবে। এরকম না, এরকম না। আপনার এক্সাম লিসনিং রেকর্ডিং চলতে থাকবে, আপনি আপনার তখনই আপনি আনসার করতে পারবেন। এমন না যে শুই না পরে মনে রেখা ওই 30 সেকেন্ড ব্রেকে আপনি আনসার, ওই 30 সেকেন্ডে দেওয়া হচ্ছে কেন, আপনি রেকর্ডিংটা বাজার আগে কোয়েশ্চেনগুলো যেন একটু দেখেন, আপনি একটা আইডিয়া নেন যে রেকর্ডিংটা কেমন হবে, আপনি মানে একটু হাইলাইট করেন কিওয়ার্ড, এইখানে ট্রান্সফার করার জন্য 30 সেকেন্ডস দেওয়া হচ্ছে না। আপনি ও, অ্যাট আ টাইম শুনবেন আর লিখবেন অ্যাট দ্য সেম টাইম। আপনাকে ট্রান্সফারের জন্য এক্সট্রা 3 মিনিট দেওয়া হচ্ছে পরে। হ্যাঁ, কিন্তু আপনি ট্রান্সফার মানে রিয়েল টাইমে এক্সামের রেকর্ডিং প্লের অবস্থায় করার ট্রাই করবেন। আর এক্সট্রা 30 সেকেন্ডস যেটা পাচ্ছেন ওটা আপনি কোয়েশ্চেন দেখার জন্য, একটা সেকশন শুরু হবে, এর আগে যে 30 সেকেন্ডস আমি ওই টাইমে কোয়েশ্চেনগুলো দেখবো, তাহলে আমার একটা আইডিয়া হবে রেকর্ডিংটা কেমন হবে, আমি একটা প্রিপেয়ার্ড থাকবো ওই অ্যান্সারগুলোর জন্য। আর 40টা কোয়েশ্চেন থাকবে, সো মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 মার্ক করে থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। সো আপনি যদি ভুল একটা আনসার দেন কোনো সমস্যা নেই, কিন্তু যে আমার আনসারগুলো হবে সেগুলো রেকর্ডিং এক্স্যাক্টলি যা বলছে সেটাই হবে। বুঝতে পারছেন? জি বুঝছি। সো লিসনিং নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আমরা তো এটা নিয়ে ডিটেইলি ডিসকাস করব, তখন আপনি বুঝতে পারবেন। মাহির, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। হ্যালো? আচ্ছা, জেন শুনতেছেন? জি, সো শুনতেছি। লিসনিং নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপাতত? আহ, না, আপাতত কোনো কোশ্চেন নেই। হয়তো কয়েকদিন মানে আপনি যেহেতু ডিটেলসে বলবেন তাহলে হয়তো আর একটু ধারণা ভালো হবে। হ্যাঁ অবশ্যই, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা মানে মেইন মানে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবো যেন আপনার মানে বুঝতে সুবিধা হয়। তো লিসনিং মোটামুটি এরকমই, আমরা প্রত্যেক সেকশনে কী কী থাকে, কী কী স্ট্র্যাটেজি, ওগুলো নিয়ে আমরা ডিটেইলি আলোচনা করবো পরের ক্লাসে। সো আমরা এখন লিসনিংয়ের পরে এক্সামটা শুরু হয়, ফার্স্টে লিসনিং হয়, তারপর রিডিং হয়। সো রিডিংটা কিন্তু 1 ঘন্টা হয়। হ্যাঁ, রিডিংটা 1 ঘন্টা হয়, 40টা কোয়েশ্চেন থাকে, আপনার 3টা লং প্যাসেজ থাকে। সো আইএলস পরীক্ষা 2 রকমের হয়, একটা আইএলস একাডেমিক, একটা হলো আইএলস জেনারেল। সো যারা স্টাডি অ্যাব্রড পারপাসের জন্য দেয় ওরা একাডেমিকটা দেয়, আর যারা ইমিগ্রেশন বা জব পারপাসে দেয় ওরা জেনারেলটা দেয়। সো জি। রিডিংয়ে পার্থক্য আছে একাডেমিক জেনারেলে, লিসনিংয়ে নাই, স্পিকিংয়ে নাই, কিন্তু রিডিং রাইটিংয়ে একটু ডিফারেন্স আছে। সো দেখা যাচ্ছে যে যে প্যাসেজগুলো দিচ্ছে ওগুলো বিভিন্ন বই, ম্যাগাজিন বা নিউজ পেপার বা আর্টিকেল এগুলো থেকে নিচ্ছে, আর প্যাসেজগুলো জেনারেল একটু লং থাকে। সো দেখা যায় যে মানে রিডিংটা এত হার্ড না, মানে আনসারগুলো তো প্যাসেজেই থাকে, জাস্ট কোয়েশ্চেন একটু প্যারাফ্রেজ করা থাকে। আপনার যে রিডিং যে প্যাসেজগুলো, ওখানে যে জিনিসটা লেখা আছে ওইটা প্যারাফ্রেজ করে কোয়েশ্চেনে দেয় একটু কনফিউজ করার জন্য। বাট এভেনচুয়ালি মানে ইনাফ টাইম পাইলে সবাই জিনিসগুলো সলভ করতে পারে একটা রিডিং টেস্টে যা আছে, কিন্তু ঝামেলাটা কী হয়, রিডিংয়ে মানুষজন আর কি সময়টাই পায় না, এটাই প্রবলেম হয়। যে একটা প্যাসেজ পড়তে অনেক সময় লাগে যায়, অনেকে 3টা প্যাসেজ আছে, এগুলো পড়তে সময় লাগে, এগুলো খুঁজে বের করতে, সলভ করতে, অনেকে পড়ে বাট কিছু বুঝে না। সো এইসব প্রবলেম সলভ করতে গেলে সেম আপনার রিডিং ইমপ্রুভ করতে গেলে আপনার লিটারালি পড়তে হবে। সো আপনি বিভিন্ন রকম বই, নিউজ পেপার, ম্যাগাজিন, জার্নাল, আর্টিকেল, বিভিন্ন জিনিস আর কি মানে এখন আপনার পড়তে হবে। সো মানে আমি যেটা বলি স্টুডেন্টরা যারা স্টার্ট করতেছে, আপনি একটা ডেইলি স্টার নিউজ পেপার পড়লেন, একটা বই অর্ডার করলেন বা একটা বই কিনলেন, যেমন আমি সাজেস্ট করি পাওয়ার অফ এ সাবকনসিয়াস মাইন্ড, এটা দিয়ে শুরু করা। সো একটা বই পড়লেন, একটা নিউজ পেপার পড়লেন,
কিছু ম্যাগাজিন আর্টিকেল পড়লেন, এভাবে পড়া 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 আপনি রেগুলার পড়াটা, একদিন পড়া এরকম না, প্রতিদিন কোনো কোনো কিছু পড়া এভাবে পড়তে 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 দেখা যাবে যে আপনার রিডিংয়ের স্কিলটা বাইরে যেতেছে। আপনি ধরেন 5 মিনিটে একদিন 3 পৃষ্ঠা পড়ছেন, এভাবে এক সপ্তাহ পড়তে থাকলে 5 মিনিট আস্তে আস্তে আপনি 6 পৃষ্ঠা পড়তে পারবেন। তো এইভাবে আপনার আস্তে আস্তে রিডিংয়ের পাওয়ারটা বাড়বে। তো এইভাবে আমরা রিডিং স্কিল ডেভেলপ করব, প্লাস আমরা এই লেকচারগুলো অ্যাটেন্ড করব, প্লাস মক টেস্ট দিব। সো ওভারঅল এইভাবে আমরা আমাদের রিডিং স্কিলগুলো ইমপ্রুভ করব। সো রিডিংয়ের চ্যালেঞ্জিং বিষয়গুলো কী থাকে? ফার্স্ট টাইম যেটা মেনশন করলাম, 1 ঘন্টায় 3টা প্যাসেজ সলভ করা, 40টা কোয়েশ্চেন আনসার, এগুলো একটু চ্যালেঞ্জিং। আর কি থাকে? আর থাকে ওই যে প্যারাফ্রেজিং। সো যেটা আর কি আপনার মানে প্যাসেজে দেওয়া, ওটা প্যারাফ্রেজ করা দেওয়া আর কি কোয়েশ্চেনে, সো এটা একটু চ্যালেঞ্জিং হয়। আর আরেকটা বিষয় হলো রিডিং মডিউলে আর কি অনেক টাইপের কোয়েশ্চেন হয়। সো আপনার অনেক টাইপের 10 টাইপের কোয়েশ্চেন হয়, যেমন কয়েকটা বলতে গেলে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভিং, ম্যাচিং হেডিং, ম্যাচিং প্যারাগ্রাফ, সেন্টেন্স কমপ্লিটেশন, শর্ট আনসার কোয়েশ্চেন, মানে গ্যাপ ফিলিং, মানে এরকম আর কি অনেক টাইপের কোয়েশ্চেন হয়। কোয়েশ্চেন টাইপগুলোর জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। সো এগুলো আপনাকে যখন রিডিংয়ের আমরা লেকচারে যাব ফুললি এগুলো এক্সপ্লেন করব। সো এখানে কোনো এক্সট্রা টাইম নেই ট্রান্সফার করার জন্য। সো আপনার মানে ওই 1 ঘন্টার মধ্যেই সব কিছু করতে হবে। আর এখন যেহেতু কম্পিউটার বেসড, আপনি হয়তো বা জানেন যে আগে আইএলসটা আপনার পেপারে দেওয়া যেত, কম্পিউটারেও দেওয়া যেত, এখন শুধু কম্পিউটারে দেওয়া যায়। সো এর জন্য আর কি মানে একটু কম্পিউটারের জিনিসপাতি পড়া, বা আমি আপনাদেরকে পিডিএফ দিব, বিভিন্ন বুকস টুকস, ওগুলো একটু পড়া দেখা, মানে আর মক টেস্টের আমি লিঙ্ক দিলে আপনার ওখানে মক টেস্ট দেওয়া, এভাবে আর কি আপনার রিডিং স্কিলগুলো আপনি ইমপ্রুভ করবেন। সো মানে আই হোপ কম্পিউটারে আপনারা ইউজ টু। হ্যালো জেন, জি। কম্পিউটারে তো ইউজ টু নাকি? আপনার বাসায় তো ল্যাপটপ আছে। অ্যাকচুয়ালি না, কম্পিউটার আমি ইউজ না। তো আপনার তো একটা ল্যাপটপ হলেও লাগবে, কারণ এই কম্পিউটার বেসড এক্সাম হবে। আপনি যদি কম্পিউটার প্র্যাকটিস না করেন তাহলে তো আপনার হবে না। জি, বুঝছি, আমি ট্রাই করব। ট্রাই কি করতেই হবে, নাহলে আপনার প্রিপারেশন ভালো হবে না, এটাই। আর হ্যাঁ। রিডিংয়ে কোনো নেগেটিভ মার্কিং নেই, পুরো আইএলসে মানে লিসনিং রিডিং কোনো নেগেটিভ মার্কিং নেই। আর এই 2টা মডিউলে দেখা যায় যে ফুল মার্ক পাওয়া খুবই ইজি। আপনি যদি রাইট আনসার করেন আপনার মার্ক কেউই কাটতে পারবে না, আর আনসারগুলো রেকর্ডিংয়ে আছে বা প্যাসেজেই আছে, জাস্ট আইডেন্টিফাই করতে হচ্ছে। তো এই 2টা মডিউলের মার্কটা আপনার হাতে। হ্যাঁ, সো রিডিংয়ে সব কিছু ওভারঅল আরেকটা রিক্যাপ দিই। 1 ঘন্টা টাইম, 3টা রিডিং প্যাসেজ, 40টা কোয়েশ্চেন, কোনো এক্সট্রা টাইম নেই। এটা হলো একদম বেসিক ইনফরমেশনগুলো। অনেকগুলো কোয়েশ্চেন টাইপ থাকতেছে, 10টা কোয়েশ্চেন টাইপ থাকতেছে, এক একটার জন্য আলাদা স্ট্র্যাটেজি আপনার জানতে হবে যদি ফার্স্ট আপনি সলভ করতে চান। ইভেন রিডিংয়ের আলাদা স্ট্র্যাটেজি আছে যে আপনি কীভাবে ফার্স্ট কোয়েশ্চেনগুলো মানে প্যাসেজগুলো পড়তে পারেন, ফার্স্ট মানে আনসারগুলো আইডেন্টিফাই করতে পারেন। সো এটাই আর কি ওভারঅল রিডিং টেস্ট। আর রিডিংয়ের পরে হয় রাইটিং। হ্যাঁ, সো মাহির, তোমার কি মনে আছে? কালকে তোমাকে তো এক্সপ্লেন করছি রাইটিংয়ের ব্যাপারে। জি স্যার, রাইটিং স্যার প্রথমত সামারির কথা বলছিলেন স্যার। সামারিটা নিজে সুন্দর মতো সামারাইজ করতে হবে, আর ইনক্লুডটা স্যার ভালো মতো দিতে হবে। রাইটিং টেস্ট 1 ঘন্টা হবে। হ্যাঁ, 1 ঘন্টা। স্যার সো 1 ঘন্টার মধ্যে স্যার আমাকে সবকিছু করতে হবে। কয়টা টাস্ক থাকবে? স্যার 2টা পার্ট থাকবে। রাইট একটা রাইট। হচ্ছে দেখি সিঙ্গুলার স্যার। সো পার্ট 1-এ থাকতেছে সামারি রাইটিং বা রিপোর্ট রাইটিং যেটা আমরা বলি, আর পার্ট 2-তে থাকতেছে এসে। হ্যাঁ, ইউজুয়ালি যারা জেনারেল টেস্ট দেয় আর কি, জেনারেল আইএলটিএস দেয়, ওদের পার্ট 1টা ডিফারেন্ট থাকে। পার্ট 1-এ ওদের ফর্মাল বা সেমি ফর্মাল বা ইনফর্মাল লেটার লিখতে হয় এই, আর আমাদের সামারি রাইটিং করতে হতেছে। সো হোয়াট ইজ সামারি রাইটিং বা হোয়াট ইজ রিপোর্ট রাইটিং? সো এটা কি, এখানে কোনো পার্সোনালাইজ ওপিনিয়ন থাকবে না যে আই থিঙ্ক দ্যাট, উই থিঙ্ক দ্যাট, এরকম কিছু থাকবে না। এখানে আমার একটা ভিজুয়াল ডেটা থাকবে, হয়তো একটা ডায়াগ্রাম দিতে পারে বা পাই চার্ট, ঠিক আছে, বা একটা বার বা একটা গ্রাফ
বার মানে এগুলো আর কি থাকবে একটা ভিজুয়াল ডেটা, যেখানে আমি হয়তো বা দেখবো আপ যেতেছে, ডাউন যেতেছে, বা স্টেবল থাকতেছে, এরকম কিছু আর কি, বা একটা ডায়াগ্রাম। হ্যাঁ, সো এই ভিজুয়াল ডেটাটা দিতেছে। এখন এটা দেখে আমি হুবহু খালি লিখবো এরকম না, আমার একটা অ্যানালিটিক্যাল ভাবে 150 ওয়ার্ড, এটা ইম্পর্টেন্ট, মিনিমাম 150 ওয়ার্ডে আমার লিখতে হবে। সো এটার জন্য আমরা ইউজুয়ালি মানে অনেকে 20 মিনিট টাইম ধরে রাখে, বাট আমি যেটা চিন্তা করি মানে রিপোর্ট রাইটিং যারা অনেক এক্সপার্ট ওরা 10 মিনিটে লেখা ফেলতে পারে। আর আরেকটা মেইন বিষয় হলো আপনার মানে এই লেখালেখিগুলোতে আমরা রাশ করব না, মানে কোয়েশ্চেন পড়েই সাথে সাথে তাড়াহুড়া করে লেখালেখিতে রাশ করব না। আমাদের মাথায় রাখতে হবে যে আমার একটা আগে প্ল্যান তৈরি করতে হবে লেখার আগে, যে আমি কী লিখবো না লিখবো। সো ব্রেন স্ট্রম করতে হবে, আউটলাইন ক্রিয়েট করতে হবে, তারপর লিখতে হবে। আর সেকেন্ড টাস্কে এসে থাকতেছে, এসে 5 রকমের হয়। সো এসে 250 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। ওখানে আমরা যেহেতু এসে 250 ওয়ার্ড একটু বেশি সময় লাগে, সো আমাদের একটু টাইম সেভ করতে হবে ওইদিকে, আবার ব্রেন স্টর্মে একটু টাইম লাগে, ওইদিকে আমার টাইম সেভ করতে হবে, আবার লাস্টে একটা চেক দেওয়া, ওগুলোতে আমার একটু টাইম রাখতে হবে। সো ওভারঅল আমাদের এক্সট্রা কিছু টাইম বাঁচায় রাখতে হবে যেন আমরা এই কাজগুলো করতে পারি। সো রাইটিংয়ের ক্ষেত্রে আমার মেইন বিষয়গুলো যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো হলো আমি কোনো কন্ট্রাকশনস ইউজ করতে পারবো না, মানে শর্ট ফর্মস, আর ইনফর্মাল ওয়ার্ড ইউজ করতে পারবো না, যেমন বাট, ইয়ে, তারপরে স্টাফ, এরকম টাইপের কোনো ওয়ার্ড ইউজ করতে পারবো না। আর আরেকটা বিষয় রাইটিংয়ের ক্ষেত্রে যে একই আইডিয়া আমি বারবার রিপিট করতে পারবো না। আর মানে আমার একই ওয়ার্ড বারবার রিপিট করতে পারবো না, একই সিমিলার ওয়ার্ড বা মানে একটু থাকে না সহজ ওয়ার্ড, ওগুলো বারবার রিপিট করা বা ইউজ না করে ভালো। আর আমরা যখন কানেক্টিং ওয়ার্ড ইউজ করব, যেমন অনেকে ইউজ করে বাট বা অ্যান্ড, বাট ইনফর্মাল ওয়ার্ড আইএলসের জন্য। সো বাট ইউজ করবো না, আমরা লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবো, রাদার দেন দেয়ারফর, মোরওভার, হ্যাঁ, এইসব ইউজ করবো আমরা। তো আর রাইটিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার মানে ভোকাবুলারি আমি রেঞ্জটা শো করি, একই ওয়ার্ড বারবার রিপিট না করে ওটা সিনোনিমস ইউজ করে, তারপরে একই টাইপের সিম্পল গ্রামাটিক্যাল স্ট্রাকচার না ইউজ করি, আমরা বিভিন্ন রকম গ্রামাটিক্যাল স্ট্রাকচার ভ্যারিয়েশন আনি আমাদের রাইটিংয়ে, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারে আমরা ইউজ করি। আর আরও অনেক টেকনিক্স আছে, এগুলো তো ওভারঅল আমি জানাবই। সো এটাও 1 ঘন্টা থাকতেছে, 1 ঘন্টার ভিতরে এটা আমার করতে হতেছে 2টা টাস্ক, খুবই ইজি রাইটিং, মানে অত চ্যালেঞ্জিং কিছু না। জাস্ট মানে আমি যদি আগে ফার্স্টে ব্রেন স্ট্রম করে আউটলাইনটা ক্রিয়েট করে নিই একটু সময় নিয়ে, তাহলে আমার রাইটিং করতে খুবই ইজি হবে। সো আমরা দেখা যেতেছে মানে রিপোর্ট যখন লিখতেছি ফার্স্টে ইন্ট্রোডাকশন, পরে মানে এক প্যারাতেই ফার্স্টে ইন্ট্রোডাকশন করব আমরা টপ, মানে তারপরে আমরা কোন জিনিসগুলো চেঞ্জ হতেছে সেগুলো মেনশন করব, পরে আমরা নাম্বারসে চলে যাব, তারপর একটা কনক্লুডিং ভাবে লিখবো। আর এসের ক্ষেত্রে ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন প্যারা থাকবে, তারপরে 2টা বডি প্যারা থাকবে, 2টা বডি প্যারায় আমরা এক্সাম্পলস ইনক্লুড করব 2টা, মানে একটা করে 2টা অ্যাটলিস্ট। আর কনক্লুশন থাকবে। আর আমাদের মনে রাখতে হবে যে কনক্লুশনটা যেন মানে অনেকে দেখে যে কনক্লুশন বড় করে লেখে বা কনক্লুশনে সে অনেক কিছু বুঝায়, এগুলো করা যাবে না। কনক্লুশন অবশ্যই ছোট থাকতে হবে, ওখানে মেইন কনক্লুডিং ফ্যাক্টটা যেটা আমি ইন্ট্রোডাকশনে স্টেটমেন্ট করছি ওইটাই যেন কনফার্ম হয়, এরকম টাইপের একটা, বা রিস্টেট করা যায় এরকম কিছু আর কি। মানে কনক্লুশনে আমি কনক্লুডিং ফ্যাক্টটা লিখবো, বেশি বড় করবো না। সো এটা লিমিট হলো 250 ওয়ার্ডের মধ্যে আমার লিখতে হবে, বেশি হলে সমস্যা নেই, বাট ওভার দরকার নেই। বাট 250 ওয়ার্ডের কম লিখলে মার্কও কম পাবো, সো এটা মাথায় রাখতে হবে। সো এটা হলো ওভারঅল রাইটিংয়ে এখন যে কোনো কিছুই দিতে পারে টাস্ক, মানে যে কোনো ভিজুয়াল ডেটা। টাস্ক 2তে যে কোনো টাইপের এসে দিতে পারে, বাট ওই 5 রকমের যে এসে, যেমন অপিনিয়ন বেসড এসে বা ডাবল কোয়েশ্চেন বা ডিরেক্ট কোয়েশ্চেন যেটা বলে, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সো মানে এই পাঁচ রকমের এসের মধ্যে হবে, এগুলো আমরা ডিটেইলে লেকচারে যাবো। সো আজকে ইন্ট্রোডাকশন ক্লাস প্লাস তোমার জন্য ইন্ট্রোডাকশন ক্লাসের রিক্যাপ এখানে এত ডিটেল না বলি। তো এটা হলো ওভারঅল রাইটিং। হ্যাঁ, সো রাইটিং নিয়ে কোনো কোয়েশ্চেন আছে স্যার? না, বুঝছি। কি বলো, মানে রাইটিংটা কেমন হবে? রাইটিংটা হয় 2 পার্টের, ফার্স্টে হয়
সামারি টাইপ কিছু দে, না হলে আর নিচে দে এসে। এরকম এসেটা হয় ৫ রকমের। আর সামারিটা লিখতে হয় মেবি ১৫০ ওয়ার্ডের মধ্যে। হুম আর হচ্ছে কি বলে, এসেটা লিখতে হয় ২৫০ ওয়ার্ডের মাঝে। হুম তারপর হচ্ছে যে কি নাম, আইএলটিএস এ কোনো ইনফর্মাল ওয়ার্ড ইউজ করা যায় না। হুম সবগুলো ফর্মাল ওয়ার্ড ইউজ করলেই ভালো। আর হচ্ছে যে এটার জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি। একই ওয়ার্ড বারবার ইউজ না করে হুম আ ডিফারেন্ট সিনোনিম ইউজ করা বেটার। হুম তারপরে যে আ গ্রামাটিক্যাল রেঞ্জটা আমার দেখাতে হবে, বিভিন্ন টাইপের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ করা, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করা, তারপর কানেক্টেড জি, হিসেবে বাট অ্যান্ড ইউজ না করে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করা, তারপর কন্ট্রাকশন ইউজ না করা। কন্ট্রাকশন আমি জানি না আপনি বুঝছেন নাকি, মানে কুডেন্ট উডেন্ট শুডেন্ট, মানে এরকম শর্ট ফর্ম ইউজ করা যাবে যাবে না। না। বুঝছি। ক্যান্ট, কুডেন্ট উডেন্ট শুডেন্ট কোনো শর্ট ফর্ম ইউজ করা যাবে না। জি, ওকে, মোটামুটি আপনি মানে রাইটিং এর বেসিক যেটা আজকের জন্য দরকার সেটা বুঝতে পারছেন। সো এবার আমরা স্পিকিং এ চলে যাই। সো মাহির, তুমি বলো স্পিকিং সম্পর্কে একটু। স্যার স্পিকিং সম্পর্কে আমাদেরকে প্রথমে ওরা কিছু কোশ্চেন করবে। কোশ্চেনটা স্যার 5 মিনিটেরও হতে পারে, 14 মিনিট 15 মিনিট স্যার ওদের দিতেই পারে, এটা নির্ভর করে আমার উপর। আমি যদি স্যার আটকাই তাহলে ওরা অল্পের মধ্যে আমাকে সাকসেস করে রাইট দিতে রাইট। পারে। আমি যদি প্রশ্নগুলো না আটকাই স্যার, এমনকি একই ওয়ার্ড যদি ধরেন স্যার আমরা উ বা টু বলে আমরা থেমে যাই, তাহলে ওরা বুঝে যাবে যে আমরা এটার মধ্যে হেজিটেট করতেছি। এই কারণে স্যার ওরা আমার এই পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ করে দিতে পারে। আর যদি আমি স্যার কোশ্চেন গুলো দিতে থাকি তাহলে ওরা আমাদেরকে 5টা 6টার বেশি স্যার 10টার মতো কোশ্চেন করতে পারে। ওয়াও ওয়াও, পারফেক্ট, তুমি তো খুব সুন্দর বললা। সো কয়টা সেকশনে হবে স্পিকিং, কয়টা পার্ট স্পিকিং স্পিকিং? স্যার একটা পার্টে হবে। না, এই জায়গায় একটু তোমার ভুল আছে। সো আমি একটু স্পিকিংটা ভালো করে ক্লিয়ার করে দিই। তো স্পিকিং 3টা পার্টে হয়। হ্যাঁ, ও তুমি যেটা বলছো ঠিক আছে, এটা টাইম লিমিট মানে ফিক্স না যে আসলে কতক্ষণ হবে। যদি এক্সাম অনেক ভালো হয় 14 মিনিট 15 মিনিট হায়েস্ট হতে পারে, আর যদি খারাপ হয় এটা 2-3 মিনিটও শেষ হয়ে যেতে পারে, বা 5 মিনিটও শেষ হয়ে যেতে পারে। সো 3টা পার্ট বলতে ফার্স্ট যে পার্টটা ওটা আমরা বলি ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ পার্ট। সো এই পার্টে ফেমিলিয়ার কোয়েশ্চেন করে। ফেমিলিয়ার মানে কি, মানে যে কোয়েশ্চেনগুলো আনসার তুমি অলরেডি জানো, বুঝতে পারছো? যখন যে কোনো একটা টপিক চুজ করতে পারে, যে হবিজ বা হোম টাউন, তোমার জিজ্ঞেস করবে ওয়ার ইজ ইউর হোম টাউন, হ্যাঁ, বা যে ইজ ইট আ সেফ প্লেস ফর ইয়াং পিপল, বা এরকম টাইপের কিছু কোয়েশ্চেন করবে, বা জিজ্ঞেস করবে হ্যাঁ হোয়াট ইজ ইয়ার হবি, হ্যাঁ, বা এরকম এরকম মানে বিভিন্ন টপিক থাকবে, এগুলো আমি পরে ফুললি এক্সপ্লেন করবো। সো ফার্স্ট পার্ট আমার মাথায় রাখতে হবে, এটি ইন্ট্রোডাকশন ইন্টারভিউ। এখানে ফেমিলিয়ার কোয়েশ্চেন থাকে। ফেমিলিয়ার কোয়েশ্চেন মানে আমি অলরেডি যে কোয়েশ্চেনগুলো আনসার আমি জানি, এগুলো পার্সোনাল কোয়েশ্চেন, এখানে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। সো এখানে টেস্ট করতেছে ওরা 3-4টা কোয়েশ্চেন থাকবে হায়েস্ট। সো এখানে ওরা টেস্ট করতেছে যে যে জিনিসগুলো তুমি অলরেডি জানো, যেগুলো তোমার পার্সোনাল থিং, ওগুলো নিয়ে তুমি কত সুন্দর কথা বলতে পারতেছো। এই সো এটা 3 থেকে 5 মিনিট হায়েস্ট হয়ে থাকে এই সেকশনটা, বুঝতে পারছো? সেকেন্ড, জি। বলো তো স্পিকিং পার্ট মানে কি থাকতেছে তাহলে? স্পিকিং পার্টটা হয় ৩ পার্টের নরমালি। আর হচ্ছে ফার্স্ট পার্টে নরমালি একদম এই নরমাল কোশ্চেন গুলো করে ফ্যামিলিয়ার টাইপের, যেমন যেগুলো আমাদের জানা থাকে, আমাদের নিজের সম্পর্কে বলে মেবি হুম ইন্ট্রোডিউসিং পার্ট। হুম আর যে কোনো একটা টপিক পিক করবে, ওই টপিকে অনেকগুলো কোয়েশ্চেন করবে। হ্যাঁ, 3-4টার মতো কোয়েশ্চেন করতে পারে। জি, সো অ্যান্সারগুলো অলরেডি তুমি জানোই। সো এখানে এটাই টেস্ট করতেছে যে এগুলো নিয়ে তুমি কতটা সুন্দর করে কথা বলতে পারতেছো। আর পার্ট 2-তে কি থাকতেছে আইডিয়া আছে? ও তুমি তো অলরেডি বলছো এক পার্টি হয়, তুমি তো অনেক ভুলে গেছো। মাহির, তোমার আইডিয়া আছে পার্ট 2 স্পিকিং এ জি স্যার। কি থাকবে? পার্ট টু হচ্ছে কি কি ওরা স্যার ডিপেন্ড কাইন্ড অফ কোশ্চেন করবে স্যার। প্রথম পার্টে তো স্যার ওরা আমাদেরকে না 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 নরমালি সম্পর্কে জানা কিছু না 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 কোশ্চেন না করবে। না 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 না, পার্ট 2-তে একটা টপিক দিবে তোমাকে, একটা কাগজ দিবে, ওই কাগজে একটা টপিক লেখা থাকবে।
ওই টপিকসে স্যার আমাকে কোশ্চেন করবে, আমি ওই টপিকসে যা না, জানি তা কোনো বলবো। কোয়েশ্চেন করাকরি নেই এখানে। একটা টপিক দিবে, ওই টপিকে কয়েকটা প্রম্পট বা বুলেট পয়েন্ট থাকবে যে তুমি তোমার 1 মিনিট টাইম দিবে প্রস্তুতি নেওয়ার জন্য। তুমি 1 মিনিট ধরে প্রস্তুতি নিবে, তোমার একটা কলম দিবে, একটা পেজ দিবে, যেন তুমি একটু ব্রেনস্টর্ম করতে পারো। তো লেখালেখি করলা, সো তোমার কাজটা হবে 2 মিনিট ধরে টানা কথা বলা ওই টপিকে। আর ওরা যে 5টা বুলেট পয়েন্ট দিছে বা প্রম্পট বলি আমরা, ওগুলো দিছে, এই 5টা কাভারও করায় 2 মিনিটে। হ্যাঁ, ওই টপিকের উপরে। সো তোমার এখানে কোনো প্রশ্ন করতেছে না কেউ, তোমার 2 মিনিট ধরে ফ্রি মানে কথা বলতে হইতেছে টানা 2 মিনিট ওই টপিকের উপরে। এখন এখানে চ্যালেঞ্জিং বিষয় কি হয়, যে যদি আমি একটা টপিক পাই যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, এখানে পাল্টানোর কোনো ওয়ে নেই, ওইটা সম্পর্কে তোমার কথা বলতে হবে, তোমার আইডিয়া থাক না থাক। আর চ্যালেঞ্জিং বিষয়গুলো কি হয়, যেমন হুট করে মানে মানে ওই প্রম্পটসগুলো নিয়ে কথা বলা, লাস্ট প্রম্পটটা কাভার করা, পুরো জিনিসটা 2 মিনিট টানা কথা বলা অনেকে চ্যালেঞ্জিং ফিল করে, কারণ বাংলাদেশ স্টুডেন্টরা ইংলিশে অনেক উইক। সো বিভিন্ন টপিকের উপরে আমি তোমাদেরকে ট্রেন করব, যেন তোমরা 2 মিনিটে কথা বলতে পারো। আর যদি কখনো আনকমন টপিকও পড়ো, ওই বিষয়ে যেন তোমরা কথা বলতে পারো। এই কারণে আমি বিভিন্ন রকম টেকনিক্স তোমাদের শেখাবো, লাইক কীভাবে প্যারাফ্রেজ করা যায়, কীভাবে পিপিএফ মেথড ইউজ করা যায়, সেগুলো আমরা ওভারঅল জানবো। সো এটা হলো স্পিকিং পার্ট 2। সো এটা মানে টোটালি তোমার টেস্ট করতেছে যে তুমি মানে যে কোনো টপিকের উপরে টানা 2 মিনিট কথা বলতে পারতেছো নাকি। হ্যাঁ, প্লাস যে পয়েন্টগুলো থাকে ওই পয়েন্টগুলো কাভার করতে পারতেছো নাকি। আর তোমার মানে কতটা তুমি কনফিডেন্ট, হ্যাঁ, কতটা তুমি মানে সুন্দরভাবে লজিক্যালভাবে অ্যান্সারটা দাও, তোমার আনসারটা কি একটা লজিক্যাল ফ্লো থাকে নাকি। হঠাৎ করে এখান থেকে হঠাৎ করে ওখানে, এটা তো লজিক্যাল ফ্লো না, একটা সুন্দর একটা বিল্ড আপ আছে না লজিক্যাল ফ্লো, ওটা তোমার চেক করে। সো এটা হলো পার্ট 2। সো পার্ট 2তে তুমি যে জিনিসটা বলবা, ওটা তুমি মিথ্যা বলো বানায় বলো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তো লাইট ডিটেক্টর টেস্ট না, এটা তোমার স্পিকিং টেস্ট। তো তুমি কথা বলতে পারলেই হলো, কিন্তু মেক শিওর অ্যাটলিস্ট তোমার একটা আইডিয়া থাকে ওই বিষয়ে, তোমাকে 1-2টা প্রশ্ন করলে যেন তুমি অ্যাটলিস্ট আনসার করতে পারো। এই জিনিসগুলো একটু মেক শিওর করো। আর তুমি যা বলছো এখান থেকে 1-2টা কোয়েশ্চেন তোমাকে করতেও পারে। হ্যাঁ, 1-2টা কোয়েশ্চেন তুমি যা তো 2 মিনিট বলছো, এখান থেকে 1-2টা কোয়েশ্চেন করতেও পারে। তো এই কারণেই বলাটা আর কি। ধরো তোমার পার্ট 2তে টপিক দিচ্ছে যে ধরো ডিসক্রাইব ইউর ফেভারিট অ্যাক্টর। হ্যাঁ, তো তুমি বললা যে হ্যাঁ, মাই ফেভারিট অ্যাক্টর ইজ টম ক্রুজ, আই লাভ হিম সো মাচ, আই ওয়াচ অল হিজ মুভি, এই সে ব্লা ব্লা ব্লা। তো তোমার জিজ্ঞেস করলো ওকে, ক্যান ইউ নেম মুভি অফ টম ক্রুজ, তখন তুমি আর নাম বলতে পারলা না, তাহলে তো সমস্যা না। সো চাই তুমি 2 মিনিট বলতেছো, মেক শিওর এটা নিয়ে কোনো প্রশ্ন করলে তুমি আনসার করতে পারো। তো ওই তুমি যা বলছো এখান থেকে 1-2টা ফলো আপ কোয়েশ্চেন থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু পার্ট 3তে মেইনলি ফলো আপ আমরা যেটা বলি, তোমাকে যে টপিক দিছে ওই টপিক রিলেটেড তোমাকে আরও কোয়েশ্চেন করা হবে। এই কোয়েশ্চেনগুলো মানে খুবই কমপ্লেক্স কম্পাউন্ড টাইপের হবে। সো কোয়েশ্চেনটাই যদি এরকম হয়, তাহলে আনসারটাও তোমার কেমন হবে, আনসারটা একটু এক্সপ্লেন করতে হতে পারে। ফার্স্টে তুমি মানে ইয়েস নো টাইপের কোনটা তুমি আনসারটা দিলা, তারপর তোমার একটা রিজন দিতে হতে পারে, বা এলোবরেট করতে হতে পারে, বা এক্সপ্লেন করতে হতে পারে বিষয়টা, বা এক্সাম্পল দিতে হতে পারে। যেমন পার্ট 1টা আমি বলি স্টুডেন্টদের শর্ট আর ব্রিফ রাখা। অনেকে দেখা যায় পার্ট 1-এর কোয়েশ্চেনগুলো ওভার এক্সপ্লেন করে ফেলে। পার্ট 1 আসলে তুমি শর্ট, ব্রিফ আর প্যাকড উইথ ইনফরমেশন, এটা তোমার মাথায় রাখতে হবে। আর পার্ট 3টা কি, পার্ট 3তে তুমি দেখাতে পারতেছো তোমার মানে তুমি এক্সপ্লেন করতে পারতেছো, এগুলোতে তুমি লং আনসার দিতে পারতেছো। সো এটাই পার্ট 3-র কোয়েশ্চেনগুলো একটু কমপ্লেক্স হয়, যারা অনেক দুর্বল স্টুডেন্ট অনেকে বোঝেই না কি প্রশ্ন করছে, বাট ওই কোয়েশ্চেনগুলো আনসারগুলো ওরকম দিতে হয়, একটু এক্সপ্লেন করা, একটু এক্সাম্পল দেওয়া, বা রিজনটা কি মেনশন করা, এরকম একটা। সো ওভারঅল এগুলোই হলো স্পিকিংয়ের মানে কোয়েশ্চেন ফরম্যাট প্লাস এভরিথিং। সো স্পিকিংয়ের কমন টপিক বলতে গেলে অনেক টপিক আছে, আমি তো সব টপিকই তোমাদের ট্রেন করব। কমন টপিক বলতে গেলে স্টাডি, হোম টাউন, ওয়ার্ক, তারপর কারেন্ট প্লেস অফ লিভিং, বা টেকনোলজি, এআই, হ্যাঁ, এরকম টাইপের টপিকগুলো কমন থাকে। বা আমার লাস্ট স্টুডেন্ট যে আইএলটিএস পরীক্ষা দিচ্ছে, ওরে পার্ট 2তে কোয়েশ্চেন করছিল ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে। হ্যাঁ, সো স্পিকিং আমরা ইমপ্রুভ করতে গেলে আমাদের প্রতিদিন স্পিকিং করতে হবে,
স্পিকিং প্র্যাকটিস করতে হবে কোনো পার্টনার থাকবে তার সাথে, বা আমার সাথে, টিচারের সাথে, বা তুমি একা একাই নিজে নিজে আর কি স্পিকিং করতে পারো মিররের সামনে, বা একটা রেকর্ডার অন করে তুমি স্পিকিং করলা, যে কোনো টপিকের উপর 2 মিনিট কথা বলে ওটা রেকর্ড করে রাখলা, পরে আমাকে সেন্ড করলা, হ্যাঁ, বা মানে নিজেই জিনিসটা ইভ্যালুয়েট করলা। সো এইভাবে করে স্পিকিংয়ের প্র্যাকটিস করতে হবে, এভরিডে স্পিকিং করার। সো আমরা তো এই প্র্যাকটিসগুলো করবোই, সো এগুলো নিয়ে এত টেনশন কিছু নেই, বাট মেন জিনিসটাকে টাইম দিতে হবে, স্টাডি করতে হবে। সো তোমার মানে যে ইটা, ও স্পিকিং আরও কয়েকটা বিষয় আছে। স্পিকিংয়েও আমরা ইনফর্মাল ওয়ার্ড ইউজ করতে পারবো না, স্পিকিংয়েও আমরা কন্ট্রাকশনস ইউজ করতে পারবো না, কোরেন উডেন স্টুডেন্ট ইউজ করতে পারবো না, এরকম সাউন্ড করতে পারবো না, ওই জায়গায় সাইলেন্ট থাকাই ভালো। আর দেখা যাচ্ছে কথার মধ্যে একটা লজিক্যাল ফ্লো থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, মানে ভয় পাওয়া যাবে না, নার্ভাস থাকা যাবে না, খুব কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে, চেহারা স্মাইল রাখতে হবে, স্ট্রেট হয়ে সুন্দর করে বসে সিনসিয়ারভাবে কথা বলতে হবে, হাতগুলো তোমার ক্যামেরার জন্য ভিজিবল থাকে, শো করতে হবে। সো এইটাই আর কি স্পিকিংয়ের মেইন রুলসগুলো। সো স্পিকিংটা এত হার্ড না আমার মতে, কারণ আমি তো স্পিকিংয়ে ভালো, আমার কাছে এটা একটা কনভারসেশন করার মতো বা আড্ডা দেওয়ার মতো। সো তোমার এইভাবেই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমি কারোর সাথে কথা বলতেছি বা আড্ডা দিতেছি, এটা ওরকমভাবে তুমি চিন্তা করলে তুমি ভয় নার্ভাস টার্ভাস হয়ে দেখা যাবে যে ঠিক মতো স্পিকিং করতে পারবা না। সো এইগুলোই। আর মেক শিওর যে তুমি এক্সাম দেওয়ার আগে রিল্যাক্স থাকো, এক্সাম ডেতে একটু আগে আগে ভেন্যুতে যাও, আর পাসপোর্ট নিয়ে যেতে হবে, পাসপোর্ট ছাড়া গেলে তোমার পরীক্ষা হবে না। তো আই গেস তোমাদের পাসপোর্ট বানানো হয়ে গেছে, জি স্যার। জেরিন? না, সো আসলে পসিবল। পাসপোর্টটা বানায় ফেলো, পাসপোর্ট ছাড়া তোর কিছু হবে না। জি। পাসপোর্টটা বানায় ফেলে, ওগুলো তো টাইম টুইম লাগে, সেপ্টেম্বরে ইনটেক ধরতে গেলে মনে হইতেছে অনেকদিন টাইম আছে, বাট টাইম তো চলে যায়, বুঝছো? পাসপোর্টের প্যারাটা শেষ করে ফেলো, ভালো হবে তোমাদের জন্য। সো আচ্ছা, এটাই ওভারঅল মানে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস আর মাহিরের জন্য আজকে রিক্যাপ। সো তুমি কি রুটিন ক্রিয়েট করছো আমাদের একটু শেয়ার করো, এটা তোমারও করতে হবে, যে তুমি একটা স্টাডি রুটিন ক্রিয়েট করবা, স্টাডি প্ল্যান ক্রিয়েট করবা। হ্যাঁ মাহির বলো। স্যার আমার রুটিনটা ক্লিক করতে দিকে আমি স্যার সকালে একটু আর্লি ঘুম থেকে উঠে যাই। হুম স্যার ধরেন 7টা থেকে আমি 9টা পর্যন্ত, স্যার তখন একটু ফ্রেশ মাইন্ডে থাকি, তো তখন আমি রিডিংটা স্যার করবো, প্র্যাকটিস করবো। হুম তারপর স্যার 1 ঘন্টা তো স্যার মাঝখান দিয়ে ফ্রেশ হওয়ার জন্য রাখলাম। তারপর আমি স্যার যেটা সামারি স্যার প্র্যাকটিসটা আছে, যে সামারাইজটা করতে হবে স্যার রিটেন, হুম রিটেনটা স্যার প্র্যাকটিস করবো। হুম। আর বাকি স্যার স্পিকিংটা যখন আমি ফ্রি পাই তখন নিজে নিজে স্যার করবো, প্র্যাকটিস করবো। সো আমি তোমার সাজেস্ট করবো রুটিনটা এভাবে বানাও, যে সকাল যখন থেকে উঠো তখন থেকে 12টা, তারপর 12টা থেকে 6টা, আবার 6টা থেকে 12টা। সো 3টা সেকশনে তুমি রুটিনটা করো, সকালে কি করবা, ডে টাইমে কি করবা, আর ইভিনিং থেকে নাইট টাইমে কি করবা। হ্যাঁ, রুটিনটা একটু বানাও, আর স্টাডি প্ল্যান তৈরি করো। যতটুকু প্ল্যান করছো ঠিক আছে, কিন্তু আরও দরকার। তুমি কয় ঘন্টা দিতেছো তাহলে তোমার প্ল্যান অনুসারে এগুলো মেনশন করো। ফুল একটা সুন্দর ডিটেলভাবে রুটিন আর স্টাডি প্ল্যান তোমরা দুজন আমাকে দিবা কালকে, হ্যাঁ? জি স্যার। আর আহ, আহ, জেরিন, তোমার কি মাইক অন নাকি অফ? অন করো। সো তো তুমি তো অত একটা কমিউনিকেট করতেছো না, বুঝছো? তোমার আর একটু ইন্টারেক্টিভ হতে হবে ক্লাসে, তোমার একটু সুন্দর করে কমিউনিকেট করতে হবে, আর একটু ক্লিয়ারভাবে, কারণ নার্ভাস হয়ে লজা টজা পায় লাভ নেই আসলে। তুমি বাইরে যেতে চাচ্ছ, তুমি এখন এই কোর্সে আসছো যেন তুমি মানে আইএলসে ভালো একটা স্কোর করতে পারো। সো ওভাবে তুমি কথা তো বলবা ফ্রিভাবে, এখানে কোনো প্যারা নেই। হ্যাঁ, আমি মানে যথেষ্ট ফ্রেন্ডলি, কোনো তোমার প্রবলেম হলে সবসময় নক দিবা, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবা, ঠিক আছে? বুঝছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো কিছু। তোমার তোমার কি করতে বলছি? আমাকে একটু আরো বেশি কমিউনিকেট করতে বলছেন। হ্যাঁ হ্যাঁ, বেশি কমিউনিকেশন, তাহলে আর কি আমিও বুঝতে পারবো কি হচ্ছে। তো তোমাদের কালকে আমি একটা ফার্স্টে ধরো একটা স্পিকিং টেস্ট নিব, হ্যাঁ?
কালকে একটু প্রিপারেশন নিয়ে রাখো স্পিকিং সম্পর্কে। আজকে আমি একটা চ্যানেল দেবো না, ওখানে গেলে তুমি একটু দেখতে পারবা তোমরা যে স্পিকিং কিভাবে হয়। সো স্পিকিং একটা আইডিয়া রাখো, এটা আমি কেন করতেছি তোমাদের দুর্বলতাগুলো পয়েন্ট আউট করার জন্য। কালকে ধরো জি 15 মিনিট দুজন আর কি আধা ঘন্টা একটা স্পিকিং মক টেস্ট আমার কাছে দিবা। আমি ডায়াগনোসিস করবো তোমাদের কী কী প্রবলেম, তোমার কি গ্রামার প্রবলেম, নাকি তোমার কি কনফিডেন্স প্রবলেম, আইডিয়া জেনারেশন প্রবলেম, নাকি কি প্রবলেম, আমি কালকে সব আইডেন্টিফাই করে ওভাবে তোমাদের প্ল্যান করবো। আর তোমার আজকে কাজ যেটা জেরিন আর তোমারও মাহির, যে একটা ডিটেল রুটিন ক্রিয়েট করা। সকাল থেকে উঠার পড়তে 12টা পর্যন্ত কয় ঘন্টা টাইম দিচ্ছ, কি পড়বা ওই টাইমে, প্ল্যানটা কি। 12টা থেকে আবার সন্ধ্যা 6টা পর্যন্ত কি পড়বা, প্ল্যান কি। 6টা থেকে রাত 12টা পর্যন্ত কি করবা, কি পড়বা, প্ল্যান কি। আমি সব মডিউল এক্সপ্লেন করছি। হ্যাঁ, তুমি আগে রুটিনটা ক্রিয়েট করো, টাইমটা আনো, হ্যাঁ একটা প্ল্যান তৈরি করো। আমি আস্তে আস্তে প্ল্যান মডিফাই করে দেবো। আমরা এক সপ্তাহ এটি ফলো করবো, দেখবো কী হয়। আর কথা হলো এত এফোর্ট কেন দিবে, এত প্যারা কেন নেবে ভাই। বাইরে যেতে চাইলে তোমার দিতেই হবে। তুমি যদি বাংলাদেশে থেকে পয়সা মরতে চাও তাহলে তোমার কিছুই করা লাগবে না, বসে থাকো বাসায়। আর যদি তুমি চাও যে না ইউকে যাবে, একটা ভালো লাইফ, বেটার লাইফ, তাহলে তোমার এই পেইন নিতে হবে। আর এই পেইনটা নিলে ভালো কি, শোনো আইএলসটা পুরো সারা জীবন কাজে লাগে। কথা বলা তোমাকে শিখাইতেছি, তোমাকে লেখাপড়া, মানে তুমি সব জায়গায় তুমি প্রেজেন্টেবল থাকতে পারবা। তুমি যদি একটা জবে যাও ইংলিশ লাগে, হ্যাঁ তুমি মানে যাই করো না কেন, পড়তে যাও ইংলিশ লাগতেছে, বাইরে গেলে ইংলিশ লাগতেছে। ইংলিশ থাকা মানে একটা আলাদা বিষয়। তুমি নিজে প্রাউড ফিল করবে আমি ইংলিশ পারি, ও বাবা মা প্রাউড ফিল করবে না ও তো ইংলিশে ভালো, ওর আইএলস 6.5 আছে বা 7.5 আছে। সো সব কিছু দিক দিয়ে এটা একটা বুস্ট আপ। হ্যাঁ, সো তোমার লাইফ কেরিয়ার সব কিছুতে একটা বুস্ট আপ। ইভেন এখন অনেকে বলে যে বিয়ে করতেও নাকি আইএলস লাগে। সো আমি ওইটা জানি না, বাট মানে একটা এক্সাম্পল যে মানে ইংলিশটা কত গুরুত্বপূর্ণ আমাদের লাইফে। তো তুমি মানে আমি যে স্পিকিংয়ে তোমাকে রেডি করবো, ওখানে সব টপিক থাকবে, সব গুছানো। তোমাকে কেউ লাইফে যে কোনো ভাষায় কোয়েশ্চেন করলে অ্যাটলিস্ট তুমি আনসার দিতে পারবা। আর এখানে তুমি অনেক কিছু শিখতে পারবা, কীভাবে কথা বলতে হয়, কীভাবে না বলতে হয়, ফর্মালি কীভাবে কথা বলতে হয়, প্রফেশনালি কীভাবে লিখতে হয়, তুমি অনেক কিছু জানতে পারবা। সো আমি যে বইটা সাজেস্ট করছি মাহির, তোমাকে তো কালকে পিডিএফ দিছিলাম। স্যার আমাকে পিডিএফটা দিচ্ছিলেন স্যার, আমি পিডিএফ এর প্রথম 4-4টা পেজ কালকে পড়তেছি। ওয়াও ওয়াও, আই এম সো প্রাউড অফ ইউ ম্যান, রিয়েলি। আমি আজকে জেরিনকেও দিব, তোমরা কালকে পড়ো। আমি কালকে ওই ফার্স্টের পার্টগুলো একটু এক্সপ্লেন করে দেবো যেন তোমার মানে বুঝতে সুবিধা হয়। আর তুমি কি পড়ছো আমাকে একটু সামারাইজ করে কালকে বলবা, হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে তুমি পুরো কি রাইট জিনিসটা বুঝতেছো নাকি। হ্যাঁ, সো এভরিডে পড়ার ট্রাই করবা, যত বেশি পারবো। ওইটা শেষ করে দাও, তাহলে আমি আরেকটা দিতে পারবো। তো এগুলোই ওভারঅল আজকের জন্য এটাই। কালকে হলো কি বার, আজকে থার্সডে নাকি, জি স্যার। তাহলে নেক্সট আমাদের ক্লাস হবে স্যাটারডে। হ্যাঁ, জি কারণ ফ্রাইডে আমাদের অফ থাকে। হ্যাঁ, সো নেক্সট ক্লাস উইল বি অন স্যাটারডে। সো আই হোপ ইউ গিভ মি মানে স্টাডি রুটিন অ্যান্ড স্টাডি প্ল্যান, and I will give you some links and PDF books. So why don't you spend time over there? And during your holiday this Friday, you can call me if you have any kind of question or you want to know anything. You can of course call me. Yes. এক second, আমি আসতেছি। আচ্ছা সব সো স্যাটারডেতে আমরা স্টাডি প্ল্যানটা দেখবো। উইল লুক এট দিস রুটিন অ্যান্ড উইল রিড দ্যাট কাপল অফ পেজেস অফ দ্য বুক অ্যান্ড অলসো আই উইল টেক এ স্পিকিং টেস্ট। সো ইউ শুড লার্ন মোর অ্যাবাউট দ্য স্পিকিং টেস্ট। সো এখন এরকম না যে এখনকার এই যে তুমি ক্লাস করবা, স্যার ক্লাসে সব বইলা দিবে। আমি তোমাকে সব কিছু বলবো, তারপর তোমার নিজে রিসার্চ করতে হবে। তুমি ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, হ্যাঁ ও আমি বুকস দিয়ে দেবো, আমি রিসোর্সেস দিয়ে দেবো। ওখানে তোমার নিজের টাইম স্পেন্ড করতে হবে, স্টাডি করতে হবে, নিজে নিজে ফাইন্ড আউট করা, রিসার্চ করা, তোমার প্র্যাকটিসটা থাকতে হবে। সো আজকে ক্লাসে যা যা কভার করছে এগুলো নিয়ে তুমি ইউটিউবে দেখবা, অনলাইনে দেখবা। আর এই কয়দিন, এই 1.5-2 মাস বা 3 মাস কোনো রকমের বাংলা হিন্দি কন্টেন্ট কনজিউম করবা না। তোমরা সব গান শুনলে ইংলিশে, হ্যাঁ মুভি দেখলে ইংলিশে, কিছু পড়লেও ইংলিশে, সোশ্যাল মিডিয়া করলেও ইংলিশে। ইংলিশ বাদে তোমার কিছুই এখন আর নাই, বুঝতে পারছো? তো এই কয় মাস তোমার মানে সব এইসব বাংলা হিন্দি কন্টেন্ট অফ করতে হবে। তুমি এখন ইংলিশে দুর্বল কেন? কারণ তুমি সারা জীবন বাংলা হিন্দি কন্টেন্ট দেখে আসছো। তুমি যদি ছোটকাল থেকে তুমি একটু ইংলিশ কার্টুন মার্টুন দেখতা, তোমার এখন এত প্যারা নিতে হতো না ইংলিশ নিয়ে, বুঝছো? বা ইংলিশ মুভি দেখতা। তো তোমরা যেহেতু সব খ্যাত বাংলা কন্টেন্ট আর খ্যাত হিন্দি কন্টেন্ট দেখে আসছো, তামিল শিট, এই কারণে তোমাদের এখন এই অবস্থা।
সো ওগুলো এখন থেকে রিমুভ করতে হবে আমাদের লাইফ থেকে। ওগুলোর কোনো দাম নেই। তুমি যদি হিন্দি এক্সপার্ট হও, বাংলা এক্সপার্ট হও, তোমার 2 পয়সা দাম নেই। তুমি ইংলিশ এক্সপার্ট হও, দেখো আমার টাকা দিয়ে রাখছে তোমাদের ইংলিশ শেখানোর জন্য। তো দাম আছে এটি ভাষার, এটা ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশ মানে বাংলা ভাষা, এগুলোর কোনো দাম নেই। তো এখন থেকে ওইসব কন্টেন্ট আনসাবস্ক্রাইব করে দেবে, রিপোর্ট করে দেবে, নট ইন্টারেস্টেড দিয়ে দিবা। তোমার দরকার, তুমি ইউকে যাবা, তোমার বাংলার প্রয়োজনই নেই দেখে। তোমার মানে ইংলিশ দরকার, বা জার্মান শিখতে পারো, চাইনিজ শিখতে পারো, বা তুমি রাশিয়ান শিখতে পারো, হাঙ্গেরিয়ান, হোয়াট এভার, মানে বাংলা, হিন্দি, এইসব পাকিস্তানি এইসব বাদে যা আছে ওগুলো শেখার ট্রাই করো। আর এখন এই 3 মাস শুধু ইংলিশ, যা করবে ইংলিশ, সব কিছু ইংলিশ। সো তোমরা এই ছুটির মধ্যে একটা নিউজ পেপার কিনবা, ডেইলি স্টার নিউজ পেপার, একটা ম্যাগাজিন কিনবা। বই তো অলরেডি পিডিএফ দিব, তারপর ফিজিক্যাল কপি কেনার ট্রাই করবা। বই পড়লে কি হবে, তুমি বই থেকে বিভিন্ন রেফারেন্স দিতে পারবা। ইট উইল মেক ইউ স্মার্ট অলসো। যেমন আইএলটিএস অনেক জায়গায় কোয়েশ্চেন করে যে ক্যান ইউ ডিসক্রাইব দ্য লাস্ট বুক ইউ রেড। সো তুমি লাস্ট কি বই পড়ছো এটা তোমাকে প্রশ্ন করতে পারে। তুমি যদি কোনো বই না পড়ো, বলবো আমি বঙ্কিমচন্দ্রের এই বই পড়ছি, এটা হবে না। একটা ইংলিশ টেস্টে তোমার রেফারেন্স দিতে হবে, তো অবশ্যই একটা ইংলিশ বুকের। হ্যাঁ, তো এগুলো তোমার মাথায় নিতে হবে। তো আমি মানে এটাই বলতেছি, সব কিছু ইংলিশে করো, তোমার লাইফের জন্য ইমপ্রুভমেন্ট হবে। এই যে যারা একটু ইংলিশে কথা বলতে পারে, ওদেরকে আমরা স্মার্ট হিসেবে ধরি, ওদেরকে আমরাই দাম দিই বেশি, বুঝছো না? সো এইটাই এটাই করো। তো যা যা বলছে মনে রাখো, ভুলে গেলে। আর আমি একটা ফ্রেন্ডের মতো, so আমাকে ফোন দিবা, কোনো প্যারা নেই। আমি একটা ওরকম টিচার মিচার এরকম না ভাইবো, একটা ফ্রেন্ডের মতো ভাইবো। ফোন টোন দিও, কমিউনিকেট করো। সো আজকের জন্য এখানে ক্লাস শেষে, যা যা বলছে মনে রেখো। আর আমি তো অলওয়েজ আসছি, আমার ফোন দিবা, ঠিক আছে গাইজ? উই অলরাইট? ওকে, তাহলে স্যাটারডে সবাই প্রিপেয়ার, আমরা একদম ফুল অন স্টার্ট করে দেবো আমাদের আইএলটিএস প্রিপারেশন, ঠিক আছে? জি স্যার। জেরিন, জি, হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বেশি কমিউনিকেট করবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। I have মানে so many things to teach you guys. So আমার সাথে যত বেশি পারো কমিউনিকেট করবা। ভয় পাওয়ার কিছু নেই, আনকমফোর্টেবল হওয়ার কিছুই নেই, ঠিক আছে? জি। তো যা যা বলছি ওগুলো কিন্তু করবা। ওগুলো নোট করে রাখছো নাকি জানি না, যা যা বলছি সব নোট করে রাখবে। একটা খাতা নিয়ে বসবা ক্লাসে, যেন আমি যখন বলি হ্যাঁ একটা নিউজ পেপার পড়লে, আচ্ছা আমার একটা নিউজ পেপার কিনতে হবে, নাহলে পরে ভুলে যাবা। আর সোশ্যাল মিডিয়া এগুলো বাদ, ঠিক আছে? মানে ওই বাংলা টাংলা এটা মাথায় রেখো। ওকে গাইজ, সি ইউ অন স্যাটারডে অ্যাট 11, ঠিক আছে? আর একটু ইংলিশ স্পিকিং করে ট্রাই করো, জড়তাটা ভাঙতে হইব, বুঝছো না? একটু ইংলিশ স্পিকিং করে, ভুল হোক আমি ঠিক করে দিব না, ওকে? যাক মাহির, আই এম সো প্রাউড অফ ইউ। তুমি বইটা যে পড়ছো, মানে আমার মানে খুব ভালো লাগছে। আমি এটা তোমাকে এক্সপ্লেন করে দিব না স্যাটারডেতে। জেরিনও একটু পড়ো করে আজকে দিই, পর দুজনকে একসাথে শুরু করি, ঠিক আছে? তো তোমরা দুজন যেহেতু একসাথেই মানে ধরে একসাথে ক্লাসগুলো করো, খুব ভালো হবে। হ্যাঁ, একটা হবে, পরে তোমাদেরকে স্পিকিং করতে দিব, অনেক টেকনিক্স আছে, ওগুলো হবে আস্তে আস্তে। তো জেরিন কোথায় থাকো তুমি? কি ফেনীতেই থাকো? জি, ফেনীতেই। ও তো ফেনীতে থাকে যে মাহির। জি। মাহিরও তো ফেনীতেই থাকে না মাহির? তো তোমরা একটু ইন্ট্রোডিউস হয়ে নাও, তোমরা কই কি থাকো, একটা ইন্ট্রোডাকশন করে নাও। আমরা অলরেডি পরিচিত। পরিচিত? আমার কাজ। ও কাজিনস, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, নাইস। তাহলে তো ভালো হলো, তোমরা একসাথে করতে পারতেছো ক্লাসটা। হ্যাঁ, এটা খুবই ভালো হলো। কমিউনিকেট করবা একসাথে, স্টাডি প্ল্যান করবা। হ্যাঁ, মানে নিজেরা একটু একসাথে স্পিকিং করার ট্রাই করবা। তোমাদের মনে হয় না তোমরা দুইজন মানে একজন একজনের সাথে অত একটা কমিউনিকেট করো? আছে কমিউনিকেশন? একটু কম তুলনামূলক। করবা, নিজের ফ্যামিলি মেম্বারই তো, ভালোভাবে একটা কানেক্ট থাকবা। দুইজনই ইউকে গেলে তখন তো বুঝো না, এটা দরকার তোমাদের অনেক। জি। তোমরা কি দুইজনেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড না কমার্স ব্যাকগ্রাউন্ড, কোনটা? আমি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ জেরিন, বুঝি নাই। আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে। কমার্স আর সায়েন্স, ওয়াও পারফেক্ট। এক জায়গায় সায়েন্টিস্ট, এক জায়গায় মানে ব্যাংকার, বিজনেস উমেন, ওয়াও নাইস। ভালো একটা কম্বো, সমস্যা নেই, ভালো হবে আই গেস। সো দুজন একটু যেহেতু একসাথে কোর্সটাও করতেছো, মানে একই ফ্যামিলির কানেক্টেড থাকবা। দুজন একটু ইংলিশে কথা বলবা, একজন একজনের ফোন দিয়ে, বা হ্যাঁ কমিউনিকেশন রাখো। কে কি প্ল্যান করতেছো, কীভাবে স্টাডি করতেছো শেয়ার করবা, ঠিক আছে? জি।
ওকে, বেস্ট অফ লাক। স্যাটারডে দেখা হবে, বাট ডোন্ট ওয়েস্ট দ্য টাইম। পারলে এখন 8-10 ঘন্টা করে একটু ইংলিশে দিও, হ্যাঁ? যা ইনশাআল্লাহ। যা বলছি নোট করে রাখছো তো, পরে শনিবার কিন্তু আমার স্টাডি প্ল্যান দিতে হবে, ঠিক আছে? আমার রুটিন দিতে হবে, তারপর তোমার বই পারচেস করতে হবে, নিউজ পেপার, ম্যাগাজিন বা মানে রিডিং ম্যাটেরিয়াল পারচেস করতে হবে, আর আমি যে কন্টেন্টগুলো দেবো ওগুলো দেখতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, স্যাটারডে।